জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি তৌহিদুল তারেক। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। রাতে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণন আজ দেশটিতে শরীফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন। এরপর রাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে তিনি হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এ সময় হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানানো হয়। এমন অবস্থায় প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার পরিকল্পনা করা হয় সাভারের একটি রিসোর্টে। গত শুক্রবার ভোরে সাভারের মধুমতি মডেল টাউনের গ্রিন জোন রিসোর্টে 3.5 ঘন্টার ওই বৈঠকে হত্যার পরিকল্পনা চূড়ান্ত করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। বৃহস্পতিবার রাত আনুমানিক 3টার দিকে আলমগীর হোসেন রিসোর্টের 204 নম্বর কক্ষটির বুকিং দেন। শুক্রবার ভোর 5টা 23 মিনিট থেকে সকাল 8টা 54 মিনিট পর্যন্ত ওই কক্ষে গোপন বৈঠক করে হাদি হত্যা চেষ্টায় জড়িত কিলিং মিশনের প্রধান শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান, তার বান্ধবী মারিয়া এবং আলমগীর হোসেন সহ 4 জন। গণমাধ্যমের হাতে এসেছে তাদের রিসোর্টে যাতায়াতের সিসিটিভি ফুটেজ ও ভিডিও ক্লিপ। ওই বৈঠকে তারা হাদিকে হত্যার পরিকল্পনা করেন বলে অভিযোগ রয়েছে। যদিও তদন্ত চলমান থাকায় এ ব্যাপারে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হয়নি স্থানীয় থানা পুলিশ। তদন্ত করতেছে, আমরা জানি পুলিশ আসলে আমরা হেল্প করছি। ওখানে যারা তদন্তকারী যে সংস্থা আছে তাদেরকে যা হেল্প করা দরকার করতেছে। গুলি করছিল, সে আসছিল কিনা আমি আসলে এই ব্যাপারে পুনরাগত তথ্য দিতে পারবো না। এটা যে তদন্তকারী অফিসার সাথে আলাপ করে নিতে হবে। এদিকে শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেট রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ের বনলতা আবাসিক এলাকা থেকে উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি। গেল রোববার পরিত্যক্ত এগুলো উদ্ধার করে সিটিটিসি। গোপন সংবাদের ভিত্তিতে শেরেবাংলা নগর থানাধীন পশ্চিম আগারগাঁও বনলতা আবাসিক এলাকায় একটি বাড়ির নিচ তালার পার্কিং থেকে মোটরসাইকেল ও হেলমেটটি উদ্ধার করা হয়। পরবর্তীতে ভুয়া নম্বর প্লেট পরিত্যক্ত অবস্থায় ম্যানহোলের ভেতর থেকে উদ্ধার করা হয়। হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটির প্রথম মালিক ছিলেন আব্দুর রহমান নামে এক ব্যক্তি। পরবর্তীতে 8 ব্যক্তির হাত বদল হয়ে হামলার ঘটনায় জড়িত প্রধান সন্দেহভাজন ফয়সালের সহযোগী মোহাম্মদ কবিরের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে মাইনুদ্দিন ইসলামের নামে মোটরসাইকেলটি ক্রয় করা হয়। উদ্ধারকৃত মোটরসাইকেল, হেলমেট এবং ভুয়া নম্বর প্লেটটি ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলা, ভারতীয় মিডিয়া আগ্রাসন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জুলাই গণ অভ্যুত্থানে দায়ের হওয়া মামলায় পলাতক আসামিদের ফিরিয়ে দেওয়ার দাবিতে মার্চ টু ভারতীয় হাইকমিশন কর্মসূচি পালন করেছে জুলাই ঐক্য। বুধবার বিকেলে রাজধানীর রামপুরা ব্রিজ থেকে কয়েকশো কর্মী সমর্থক নিয়ে কমিশনের উদ্দেশ্যে যাত্রা করেন তারা। এ সময় হাইকমিশনের সামনে পুলিশ বাধা দিলে সেখানে অবস্থান নেন তারা। জুলাই ঐক্যের সদস্য ও আগতরা বলেন, জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন হলেও দলটির তৎপরতা এখনও চলমান। এ সময় ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াবার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ভারতের আধিপত্যবাদ বন্ধ না হলে 7 সিস্টার্স ভেঙে দিয়ে জবাব দেওয়া হবে। এদিকে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে নিশ্চুপ ভূমিকার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারিও দেয় বক্তারা। রহমান, যদি তোমরা খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করতে ব্যর্থ হও, তাহলে শুধুমাত্র তোমার পদত্যাগই না, হাসিনাকে সেফ এক্সিট দেওয়ার দায়ে তোমাকেও আমরা বিচারে কাজ করে দাঁড় করাবো ইনশাআল্লাহ। যদি জুলাইয়ের শক্তিরা নিরাপদ না থাকে, যদি বাংলাদেশ নিরাপদ না থাকে, যদি আমাদের সহযোদ্ধারা নিরাপদ না থাকে, আমরা কাউকে নিরাপদ থাকতে দিব না। হাসিনাকে ফেরত দিতে হবে। হাদির উপর আক্রমণ করা সন্ত্রাসীদের আপনারা রক্ষা করছেন, তাদেরকে ফেরত দিতে হবে।
এদিকে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে দুপুর 2টা থেকে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। বুধবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে আইভ্যাক বাংলাদেশ। বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে বুধবার দুপুর 2টার পর ভিসা আবেদন কেন্দ্রে কোনো ধরনের কার্যক্রম পরিচালিত হবে না। যেসব আবেদনকারীর আজ নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ছিল তাদের জন্য পরবর্তীতে নতুন তারিখ ও সময় নির্ধারণ করে জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সব হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনার দাবিতে এবং ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল, মিডিয়া ও সরকারি কর্মকর্তাদের কথিত ষড়যন্ত্রের প্রতিবাদে মার্চ টু হাই কমিশন কর্মসূচি পালন করেছে ঐক্যবদ্ধ মোর্চা জুলাই ঐক্য। বাংলাদেশে নির্বাচন কেমন হবে এ বিষয়ে প্রতিবেশী দেশগুলোর কোনো উপদেশের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেন, বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে দেওয়া নসিহত অন্তর্বর্তী সরকারের কাছে গ্রহণযোগ্য নয়। দুদেশের কূটনৈতিক তৎপরতা প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, আগে শেখ হাসিনা ভারতে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দিতেন, এখন নিয়মিত মূলধারার গণমাধ্যমেও তার বক্তব্য আসছে এবং সেখানে উস্কানিমূলক কথা রয়েছে। একজন আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত ব্যক্তি পাশের দেশে বসে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন। তিনি বলেন, এমন পরিস্থিতিতে তার বক্তব্য বন্ধ বা তাকে ফেরত চাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। ঢাকা দিল্লির হাই কমিশনারকে পাল্টাপাল্টি তলব কূটনীতি নিয়মিত ঘটনা। সেভেন সিস্টার প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের সেভেন সিস্টার আলাদা করার বিষয়ে এনসিপি নেতার বক্তব্য অবান্তর। ঢাকায় আসার জন্য যুক্তরাজ্যে বাংলাদেশ মিশনের কাছে গতকাল রাত পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ট্রাভেল পাস চাননি বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। এই সরকার ডে ওয়ান থেকে স্পষ্টভাবে বলে আসছে যে আমরা একটা অত্যন্ত উচ্চমানের মানুষ যেন গিয়ে ভোট দিতে পারে সেই পরিবেশ সৃষ্টি করতে চায়, যে পরিবেশ গত 15 বছর ছিল না। এখন ভারত আমাদেরকে এটা নিয়ে উপদেশ দিচ্ছে, এটা আমি সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করি এই কারণে যে তারা জানে যে এর গত আগে 15 বছর ধরে যে সরকার ছিল, যে সরকারের সাথে তাদের অত্যন্ত মধুর সম্পর্ক ছিল, তখন কিন্তু এই যে নির্বাচনগুলি প্রহসনমূলক হয়েছে তখন তারা একটি শব্দ উচ্চারণ করে না। এখন সামনে একটা ভালো নির্বাচনের দিকে আমরা যাচ্ছি, এই মুহূর্তে আমাদেরকে নসিহত করার তো কোনো প্রয়োজন নেই, আমরা জানি আমরা কি করব। আগামী 25শে ডিসেম্বরেই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজ মুখে দেশে ফেরার ঘোষণা দিয়ে লন্ডনে যুক্তরাজ্য বিএনপির বিজয় দিবসের আলোচনায় বলেন, তিনি বিদায় নিতে এসেছেন। একই সঙ্গে আসন্ন নির্বাচন ঘিরে চলমান ষড়যন্ত্র মোকাবেলায় দেশবাসীকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এ সময় তিনি উপস্থিত নেতাকর্মীদের কাছ থেকে বিদায়ও নেন। পাশাপাশি 25 তারিখ বিশৃঙ্খলা এড়াতে বিমানবন্দরে কর্মী সমর্থকদের না যেতে অনুরোধও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এছাড়া বক্তব্যে কথা বলেন আসন্ন ত্রয়োদশ নির্বাচন নিয়েও, জানান নির্বাচন ঘিরে ষড়যন্ত্র চলছে, এ কারণে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারেক রহমান। ঐক্যবদ্ধ থাকলেই আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে পারবো। ঐক্যবদ্ধ থাকলেই আমরা বাংলাদেশের জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তুলতে পারবো। আগামী যে সময়টা আসছে এটা কিন্তু একটা পরিবর্তনের সুযোগ। আমরা যদি এইবার দেশটাকে পরিবর্তন করতে পারি তাহলে আমরা এগিয়ে যাব। রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের সম্ভাব্য 100 প্রার্থীর সঙ্গে দিনব্যাপী বৈঠক করেছে বিএনপি। বুধবার বৈঠকে ভোটের প্রচারণার কৌশল সহ নানা দিক নির্দেশনা দেন দলের শীর্ষ নেতারা। সকালে গুলশানে দলের রাজনৈতিক কার্যালয়ে আসেন সম্ভাব্য দলীয় প্রার্থীরা। বৈঠকে অংশ নেন বিএনপি মহাসচিব সহ দলের স্থায়ী কমিটির সদস্যরা। বিকেলে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী প্রচারণার কৌশল সহ দেশ গড়তে খাতভিত্তিক প্রতিশ্রুতির ব্যাপারে প্রার্থীদের অবহিত করা হয় বৈঠকে। এদিন জাতীয়তাবাদী সমমনা জোটের নেতারা বিএনপি মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা জানান, জোট শরিকদের আসন ছাড় দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেছে বিএনপি। এছাড়া বাকি আসনের প্রার্থী ও জোট সঙ্গীদের সঙ্গে বৈঠক হবে আগামী বৃহস্পতিবার ও শনিবার। জোটের আগে আমরা একটু হতাশার মধ্যে ছিলাম, কিন্তু আজকে মহাসচিব মহোদয়
আমাদের আশ্বস্ত করেছে যে আপনার তালিকা ভিত্তিক করে আমরা আপনাদেরকে সাথে রেখে আমরা নির্বাচন করব। দেশের মানুষ জনগণ যার জন্য অপেক্ষা করছে সে এসেই বিএনপি সহ এই নির্বাচনের নেতৃত্ব দেওয়ার জন্য আমাদেরকে সে আশ্বস্ত করছে। এখন যেহেতু নির্বাচন আসছে, নির্বাচন বিষয়ে আলোচনা হয়েছে, ওনাদের সাথে আমরা কিছু সিট চেয়েছি যে আমরা আপনাদের সাথে একসাথে ইলেকশন করতে চাই। ওনারা আমাদের কথা শুনছেন এবং আমাদের বিষয়টা বিবেচনা করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা 4, 5 ও 8 আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াত প্রার্থীরা। বুধবার সেগুনবাগিচায় অবস্থিত বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে ঢাকা 4 আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সূরা ও কর্মপরিষদের সদস্য সৈয়দ জয়নুল আবেদিন। ঢাকা 5 আসন থেকে মনোনয়নপত্র নিয়েছেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য মোহাম্মদ কামাল হোসেন এবং ঢাকা 8 থেকে জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির হেলাল উদ্দিন। দুপুর 12টা নাগাদ বিভাগীয় কমিশনের কার্যালয় থেকে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন। পরে ঢাকা 8 আসনের প্রার্থী হেলাল উদ্দিন বলেন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে নির্বাচন কমিশনের উদ্যোগ দৃশ্যমান নয়। অন্যদিকে ঢাকা 5-এর প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন প্রার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে উদ্যোগ নিতে হবে প্রশাসনকে। আর সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিত করতে কমিশনের প্রতি আহ্বান জানান ঢাকা 4 আসনের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন। যারা প্রতিযোগী, যারা সহযোগী, যারা বন্ধু সংগঠন, সকলেই মিলে আমরা ঢাকা 5 একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করতে পারবো। যারা নিজেদেরকে বড় দল দাবি করছে, এটা কোনো বড় দলের নমুনা নয়। জনগণ যাদেরকে ভোট দিবে তারাই বড় দল হবে ইনশাআল্লাহ। আমরা আহ্বান জানাবো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যে অবৈধ অস্ত্র উদ্ধারের ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। ইউরোপীয় ইউনিয়ন, পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইসির মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি সম্পাদন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে ইইউ থেকে 175 থেকে 200 জনের মতো পর্যবেক্ষক ধাপে ধাপে আসবে। বৈধ অস্ত্র জমা নেয়ার বিষয়ে যখন প্রাসঙ্গিক হবে তখন ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ইসি সচিব। ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এবং ইলেকশন কমিশনের ভিতরে একটা সম্পাদিত হচ্ছে এবং তার আলোকে ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের কাছে একটা তারা নির্বাচনে কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একটা ডেলিগেশন পাঠাবেন। আনুমানিক 175 থেকে 200 জনের মতন আসবেন, এটা আমাকে ধারণা দেওয়া হয়েছে। এখন কে আগে আসবেন, তাদের সংখ্যা কত, তাদের কি দেখবেন, তাদের সাথে পরবর্তীতে কেউ জয়েন করবেন কিনা এই সম্পর্কে কোনো প্রস্তাবনা এখনো পর্যন্ত জানি না। 24-এর ডামি নির্বাচনে অংশগ্রহণকারী কোনো প্রার্থী যেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সে লক্ষ্যে সিএসি বরাবর লিগ্যাল নোটিশ দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেলে নির্বাচন ভবনে সিএসির সাথে সাক্ষাতে দেশের সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন তারা। বলেন, পলাতক শত্রুরা বিদেশে বসে গণতন্ত্র নস্যাৎ করতে চায়। এ সময় 24-এর নির্বাচনের সব প্রার্থীকে আসন্ন নির্বাচনে অবৈধ ঘোষণা সহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসিকে পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। অন্যথায় হাইকোর্টের যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। সব মিলিয়ে নির্বাচনের সার্বিক পরিস্থিতি সুখকর নয় বলে অভিযোগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। 24-এর নির্বাচন, 14-র যেই নির্বাচন এবং 18-র যে নির্বাচন, বিশেষত যে 24-এর নির্বাচন রয়েছে আমি ডামি নির্বাচন, সেই নির্বাচনে ডামি শব্দটা উল্লেখ করে এই যে যতজন প্রার্থী রয়েছিল যারা নির্বাচিত হয়েছে অথবা নির্বাচন যে হয়নি কিন্তু এই ডামি নির্বাচনের মাধ্যমে ওই নির্বাচনকে বৈধতা দিয়েছে, তাদেরকে অবশ্যই আগামী নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে বাধাগ্রস্ত করতে হবে, তাদেরকে সেই সুযোগ দেওয়া যাবে না। জনশক্তি রপ্তানিতে দালাল ও প্রতারক চক্রকে সবচেয়ে বড় বাধা হিসেবে চিহ্নিত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস। বলেন, এর থেকে মুক্ত না হওয়া পর্যন্ত প্রবাসী খাতের উন্নতি হবে না। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস 2025-এর আয়োজনে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। বিদেশের শ্রমিক যেতে দালাল ও প্রতারক চক্র সবচেয়ে বড় বাধা। দালালদের দৌরাত্ম্য থামানোর সক্ষমতা সরকারের নেই, এমন অসহায়তা
প্রকাশের পাশাপাশি প্রধান উপদেষ্টা বলেন, ভবিষ্যতের সরকার এই অবস্থার উত্তরণ ঘটাবে। যারা নিবন্ধন করেছেন, এই বিদেশ যাওয়াটা দালাল আর প্রতারণার সঙ্গে সাংঘাতিক রকমভাবে যুক্ত। এক থেকে মুক্ত না হওয়া পর্যন্ত এটাতে কিছু কাজ হয়েছে বলে ধারণা করার কোনো কারণ নেই। যা কিছু আমরা করছি উপরি করছি, সেগুলো গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু উপরের ভেতরে ঢোকা যাচ্ছে না। দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বাংলাদেশ ধারাবাহিক সংস্কার হাতে নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়াং সিকের বিদায়ী সাক্ষাৎকালে তিনি একথা বলেন। সাক্ষাতে রাষ্ট্রদূত সুদানে 6 জন বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যুতে শোক প্রকাশ করেন। এ সময় তিনি বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য শুভকামনা জানান এবং আগামী 12 ফেব্রুয়ারি দেশে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন। সাক্ষাতে দুই পক্ষই বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। গুম ও শতাধিক হত্যার ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এই অভিযোগ দাখিল করেন প্রসিকিউশন। 3টি অভিযোগে তার বিরুদ্ধে ফর্মাল চার্জ দাখিল করেছি। এই 3টি অভিযোগের মধ্যে 117 বেশি মানুষকে গুমপূর্বক হত্যা করা এবং তাদের হত্যা করার পর তাদের লাশকে পেট ফেরে নাড়ি ভুড়ি বের করে দিয়ে কখনো শীতলক্ষায়, কখনো বুড়িগঙ্গায় এবং কখনো রাস্তার ধারে ব্রিজের থেকে ফেলে দেওয়ার অভিযোগগুলো সেগুলো আমরা আজকে দাখিল করেছি। মাস্টার মাইন্ড বা মহানায়ক ছিল জিয়াউল হাসান, যে তার যে নিষ্ঠুরতা, তার যে হত্যাকাণ্ডের ধরন এবং হত্যাকাণ্ডের যে পরিমাণ, এটা বাংলাদেশে আর কারোর সাথে তুলনীয় নয়। সেই জন্য জিয়াউল হাসানকে আলাদাভাবে একক আসামি হিসাবে তার বিরুদ্ধে আমরা ফর্মাল চার্জ দাখিল করেছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর নতুন এজলাসের উদ্বোধন করলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বুধবার বেলা 3টায় চিফ প্রসিকিউটর এবং ট্রাইব্যুনাল 2-এর বিচারিক প্যানেলের 3 সদস্যের প্যানেলের উপস্থিতিতে তিনি এই নতুন এজলাসের উদ্বোধন করেন। পরে সংস্কারকৃত ভবনের নতুন এজলাস কক্ষ ঘুরে দেখেন প্রধান বিচারপতি সহ অন্যরা। পরে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে চলমান মামলার অগ্রগতি সম্পর্কে প্রধান বিচারপতিকে অবহিত করেন মোহাম্মদ তাজুল ইসলাম। আমলাতান্ত্রিক মনোভাব থেকে সরে না আসলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান। বলেন, নিয়মের বেড়াজালে কাজের অগ্রগতি কমে যায়। দুপুরে রাজধানীর একটি হোটেলে ওয়ান হেলথ কার্যক্রম সংক্রান্ত সেমিনারে এ মন্তব্য করেন তিনি। এদিকে মানুষ, প্রাণী ও প্রকৃতির স্বাস্থ্য নিশ্চিতে ওয়ান হেলথ কার্যক্রমের কোনো বিকল্প নেই বলে মনে করেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি বলেন, খণ্ড খণ্ড কাজের বাইরে মন্ত্রণালয়গুলো সম্মিলিত উদ্যোগ নিলে জনগণ উপকৃত হবে। এছাড়া সেমিনারে মানব স্বাস্থ্য, প্রাণী স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগ হিসেবে ওয়ান হেলথ ধারণার বাস্তবায়ন, এর সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন খাত সংশ্লিষ্টরা। স্বচ্ছতার জন্য প্রসেস তো স্বচ্ছ হয়েছি। এখন যে প্রসেস, বাংলাদেশ সরকার খুব স্বচ্ছ, সকল মন্ত্রণালয় খুব স্বচ্ছ, এরকমটা তো এখনো বুকে হাত দিয়ে বলা যাচ্ছে না। এই প্রসেসটা থাকবে, কিন্তু আমরা এখন অনেক প্রসেসই অনলাইন করতে পারি। যেখানে যেখানে জনবল বাড়ানো দরকার, যেমন আমাদের প্ল্যানিং এ, যেমন আমাদের জনপ্রশাসনে, যেমন আমাদের অর্থে, তো ওই সমস্ত পয়েন্টে যেন প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন আমাদের দেরি না হয়। আমাদেরকে একটু হোল অফ বাংলাদেশ, হোল অফ গভর্নমেন্ট, হোল অফ নেশন, মানে সবকিছু মিলিয়ে কাজ করার যে ওয়ান হেলথ না বুঝি আমরা, ওয়ান হেলথ নিয়ে আমি যদি ধারণা নাও থাকে, এই কথাটা যেন আমরা বুঝতে পারি যে সবাই মিলে কাজ করলে আমরা স্বাস্থ্যের যে বড় বড় সমস্যাগুলো এখন হচ্ছে তার একটা বড় পরিবর্তন আমরা অবশ্যই আনতে পারবো।
কে নির্বাচন করবে আর কে করবে না এটা একান্তই নিজের বিষয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার বিকেলে নারায়ণগঞ্জের বিকেএমইএ প্রধান কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও শিল্প পুলিশ 4 ইউনিটের গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন। নিরাপত্তার কারণে এক প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন একটি বড় শব্দ হলেও আজকের দিনে সবাই এখানে নিরাপদে উপস্থিত রয়েছেন। ভারতীয় দূতাবাস বন্ধ হওয়া প্রসঙ্গে তিনি বলেন, এই তথ্য তিনি সাংবাদিকদের কাছ থেকে প্রথম শুনেছেন। সাধারণত কূটনৈতিক ক্ষেত্রে এক পক্ষ তলব করলে অন্য পক্ষ তলব করে, এটাই নিয়ম। এ সময় সন্ত্রাসীদের গুলিতে আহত ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে ওসমান হাদি একজন সাহসী যোদ্ধা এবং দেশের জন্য তার বড় অবদান রয়েছে। অনুষ্ঠানে বিকেএমই এর পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও শিল্প পুলিশ 4 ইউনিটকে 6টি গাড়ি হস্তান্তর করা হয়। এখন কে নির্বাচন করবে, কে নির্বাচন করবে না, সে কি জন্য করবে না, কেন করবে না, এটা যার যার ব্যক্তিগত। এটা ব্যক্তি তো আমাদের তো বলার মতো কোনো কিছু নেই। এখন নিরাপত্তা তো একটা বড় ধরনের শব্দ। তা আপনারাও আজকে সবাই তো এখানে আসছেন, আবার আপনারাও তো বলতে পারতেন যে আমি নিরাপত্তার সংকট আছে, আমরা কেউ আসবো না। তো এইটার ক্ষেত্রে তো মনে হয় যার যার ব্যক্তিগত ব্যাপার। প্রায় 2.5 ঘন্টা চেষ্টার পর রাজধানীর লালবাগের ইসলামবাগ প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে এই ঘটনায় হতাহত না হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে এখনও কিছু জানা যায়নি। স্থানীয়রা জানান, বেলা 1:30টার দিকে এই আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই পুড়ে যায় বেশ কয়েকটি টিন শেডেড গোডাউন। এ সময় গোডাউনে থাকা প্লাস্টিকের বর্জ্য, প্লাস্টিক কণাসহ পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক পুড়ে কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয় আশপাশের এলাকা। গোডাউন থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি আবাসিক ভবনে। আগুনের খবর পেয়ে নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। পরে যোগ দেয় আরও 5টি ইউনিট। এ সময় উৎসুক জনতা ঠেকাতে পুলিশ, সেনা সদস্য ও বিজিবি মোতায়েন করা হয়। প্রায় 2.5 ঘন্টা চেষ্টার পর বিকেল 4টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস জানায়, সরু রাস্তা পেরিয়ে চ্যালেঞ্জ মোকাবেলা করে আগুন নেভানো হয়েছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে কমিটি গঠন করা হবে। বিভিন্ন চ্যালেঞ্জ এবং প্রতিকূলতা মোকাবেলা করে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের লোকজন কিন্তু আগুনটা আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসি। 4টার সময় আমরা এই আগুনকে আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসি। আগুন এখনো নির্বাপনের কাজ চলছে। আমাদের লোকজন, আমাদের ফায়ার ফাইটাররা এখনো ভিতরে আছে, তারা কাজ করতেছে। অগ্নি নির্বাপন শেষে আমরা টোটাল এলাকাকে সার্চ করব। এরপর আমরা বলতে পারবো আসলে কি কারণে আগুন লেগেছে এবং আগুন লাগার ক্ষয়ক্ষতি। কুষ্টিয়ায় মাদক ও কিশোর গ্যাং বিরোধী অভিযানে 5 জনকে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার সন্ধ্যা থেকে রাত 9টা পর্যন্ত শহরের বড়বাজার ঘোড়াঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে 5 জন মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযান শেষে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিরা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃতদের বিভিন্ন মেয়াদে সাজা দেন। অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ সহ যৌথ বাহিনীর সদস্যরা অংশ নেন। ফয়সাল মাহমুদ জানান, মাদক ও কিশোর গ্যাং নির্মূলে যৌথ বাহিনী বদ্ধপরিকর এবং এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। পাবনার ঈশ্বরদীতে জমি নিয়ে বিরোধের জেরে ইউনিয়ন বিএনপির আহ্বায়ককে গুলি করে হত্যা করা হয়েছে। সকালে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বীরু মোল্লা কামালপুর গ্রামের বাসিন্দা ও লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক। পুলিশ জানায়, মঙ্গলবার তার চাচাতো ভাই জহুরুল মোল্লা পারিবারিক বিরোধে থাকা জমি থেকে মাটি কাটে। সকালে এ নিয়ে কথা বলতে গেলে শুরু হয় বাকবিতণ্ডা। এক পর্যায়ে বীরু মোল্লাকে গুলি করে জহুরুল মোল্লা। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। চট্টগ্রামে জনতা ব্যাংকের 3,000 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের এমডি সাইফুল ইসলাম মাসুদ সহ 68 জনের বিরুদ্ধে আলাদা 2টি মামলা করেছে দুদক। সকালে দুদকের উপপরিচালক মোহাম্মদ সিরাজুল হক বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলা করেন। দুদক জানায়, এস আলমের বিরুদ্ধে 10,000 কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের তদন্ত করছে দুদক।
অনুসন্ধানে কর্মকর্তারা জানান 2022 সাল থেকে জনতা ব্যাংকের চট্টগ্রাম আগ্রাবাদ কার্যালয় থেকে রিফাইন্ড সুগার মিলের নামে এ টাকা নেওয়া হয়, যা পরে পরিশোধ করেনি এস আলম গ্রুপ। জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমতি ছাড়া কিছু অসাধু কর্মকর্তা নিয়ম বহির্ভূতভাবে ঋণ দেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। এবারের সমাবর্তনে প্রায় 6,000 গ্র্যাজুয়েট ও গবেষককে ডিগ্রি প্রদান করা হয়েছে। সমাবর্তন উপলক্ষে বর্ণিল হয়ে ওঠে ক্যাম্পাস। সমাবর্তন উপলক্ষে সকাল থেকেই কালো গাউন আর বিশেষ টুপি পরে ক্যাম্পাসে আসেন গ্র্যাজুয়েটরা। তবে কিছু শিক্ষার্থী সমাবর্তন স্থল ত্যাগ করে অতিথি ও আয়োজিত সময়ের বিষয়ে আপত্তি জানান। বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে অনুষ্ঠানে বক্তারা গ্র্যাজুয়েটদের দেশ ও জাতির কল্যাণে সততার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা, মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর SMA ফয়েজ এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিব। যখন SMS পাইলাম তখন মনে হলো ইস ওই দিনগুলো আবার ফিরে পাচ্ছি। আমরা খুবই উচ্ছ্বসিত। এটাই হয়তো সারা জীবন থাকবে আমাদের জন্য এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। জ্ঞান কেবল ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা চরিতার্থের জন্য নয়, বরং সাধারণের মঙ্গলের জন্যেও। সেই কথাটা আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে। আজকের এই অর্জন জ্ঞান, বিশ্বাস, প্রচেষ্টা এবং অঙ্গীকারের এক যৌথ যাত্রার ফলাফল। আত্মবিশ্বাসের সাথে চলবেন, প্রজ্ঞার সাথে চিন্তা করবেন এবং দয়াদ্র হৃদয়ে মানুষের জন্য কাজ করবেন। কারিগরি শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তির বিকাশে ময়মনসিংহ অঞ্চলের স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নগরীর পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই অঞ্চলে 14টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করেন। জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান উদ্বোধন করেন এই প্রতিযোগিতা। 120 জন নির্বাচিত শিক্ষার্থী তাদের উদ্ভাবনী প্রকল্প স্টলে উপস্থাপন করেন। জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকল্পের মধ্যে রয়েছে আলু থেকে তৈরি পচনশীল পলিথিন, হাইড্রোলিক ব্রিজ এবং মাল্টিপল এগ্রিকালচার রোবট। কারিগরি শিক্ষা নিয়ে সেমিনারে অংশ নেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ও বিশেষজ্ঞরা। আগামীতে এই প্রতিযোগিতার বিজয়ীরা ঢাকায় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবেন। বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও সৃজনশীল শিল্প খাতের সুরক্ষা ও সক্ষমতা জোরদারে ইউনেস্কোর উদ্যোগে জাতীয় কর্মপরিকল্পনা উদ্বোধন উপলক্ষে ঢাকায় সাংস্কৃতিক প্রদর্শনী হয়েছে। বুধবার গুলশানে জাতিসংঘ কার্যালয়ে অনুষ্ঠিত এই প্রদর্শনীতে বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক বৈচিত্র্য এবং সংকট ও দুর্যোগকালীন সময়ে সাংস্কৃতিক খাতে প্রস্তুতি ও পুনরুদ্ধারে ইউনেস্কোর কার্যক্রম তুলে ধরা হয়। ইউনেস্কোর হেরিটেজ ইমার্জেন্সি ফান্ডের সহায়তায় বাস্তবায়িত এই উদ্যোগে ঐতিহ্যবাহী স্থাপনা, সৃজনশীল শিল্প ও ঐতিহ্য বহনকারী মানুষের সুরক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়। প্রদর্শনীতে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাড়ি সহ পুরান ঢাকার সাংস্কৃতিক ঐতিহ্য আলোকচিত্র ও ভিডিওর মাধ্যমে উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবী ও সাংস্কৃতিক কর্মীরা অংশগ্রহণ করেন। বাংলা ভাষার জন্য এই প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তি ভিত্তিক প্ল্যাটফর্ম কাগজ.ai চালু করা হয়েছে। একই সঙ্গে উন্মোচন করা হয়েছে নতুন বাংলা। গত সোমবার রাজধানীর একটি হোটেলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আয়োজিত অনুষ্ঠানে এই দুটি প্রযুক্তির উদ্ভাবন করেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। অনুষ্ঠানে জানানো হয় কাগজ.ai বাংলা ভাষাভিত্তিক লেখালেখি, দাপ্তরিক নথি প্রস্তুত, ভাষা প্রক্রিয়াকরণ ও কন্টেন্ট তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিশ্চিত করবে, যা বাংলা ভাষার ডিজিটাল অগ্রযাত্রা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। পাশাপাশি নতুন বাংলা ফন্ট জুলাই তৈরি করা হয়েছে দাপ্তরিক ও প্রাতিষ্ঠানিক ব্যবহারের কথা মাথায় রেখে। কম্পিউটার নির্ভর বাংলা লেখায় যে প্রযুক্তিগত সীমাবদ্ধতা দীর্ঘদিন ধরে ছিল তা কাটাতে এই ফন্ট সহায়ক হবে বলে জানান সংশ্লিষ্টরা। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আদিয়ালা কারাগারের ডেথ সেলে রেখে মানসিক নির্যাতনের অভিযোগ করলেন তার ছেলে কাশিম খান এবং সুলেমান খান। ব্রিটেনের সংবাদ মাধ্যম স্কাই নিউজের এক অনুষ্ঠানে অংশ নিয়ে তারা এই অভিযোগ করেন।
ইমরান খানকে এতটাই খারাপ অবস্থায় রাখা হয়েছে যে হয়তো আর কখনো তাকে দেখতে পাবেন না বলে শঙ্কা প্রকাশ করেছেন তার দুই ছেলে কাশিম ও সুলাইমান। বর্তমানে তাদের মা জেমিমা গোল্ডস্মিথের সঙ্গে যুক্তরাজ্যের লন্ডনে বসবাস করছেন। সম্প্রতি তাদেরকে দেশে না ফেরার জন্য সতর্ক করা হয়েছে। তবুও জানুয়ারিতে পাকিস্তানে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন তারা। 2022 সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর 2023 সালের আগস্ট মাস থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী পিটিআই নেতা ইমরান খান। তার বিরুদ্ধে করা সব মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করে আছে পিটিআই। মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সুচির কারাগারে অসুস্থ আছেন বলে দাবি করেছে দেশটির সামরিক সরকার। 80 বছর বয়সী মায়ের স্বাস্থ্য নিয়ে ছেলে কিম অ্যারিসের উদ্বেগের পর এই তথ্য জানিয়েছে জান্তা বাহিনী। এমনকি সুচির ছেলে কিম অ্যারিসের 28 ডিসেম্বর আসন্ন জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা করেছেন বলেও অভিযোগ তুলেছে জান্তা সরকার। 2021 সালের সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে অং সান সুচিকে ক্ষমতাচ্যুত করার পর প্রথমবার নির্বাচনের আয়োজন করছে জান্তা বাহিনী। উস্কানি, দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগে 27 বছরের কারাদণ্ড দেওয়া হয় শান্তিতে নোবেলজয়ী সুচিকে। এর মধ্যে সামরিক শাসনের বৈধতা দেওয়ার কৌশল হিসেবে জান্তা বাহিনী নির্বাচনের আয়োজন করেছে বলে মনে করা হচ্ছে। অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সৈকতে হামলাকারী নাভিদ আকরামের বিরুদ্ধে 59টি অভিযোগ এনে মামলা দায়ের করেছে পুলিশ। এগুলোর মধ্যে 15টি হত্যা ও একটি সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। এছাড়া হত্যার উদ্দেশ্যে শারীরিক নির্যাতন করার বিষয়ে 40টি অভিযোগ এবং নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আইএসের পতাকা বহনের দায়েও তাকে অভিযুক্ত করা হয়। হাসপাতালের বিছানা থেকেই গুরুতর আহত বন্দুকধারী নাভিদের প্রথম শুনানি হয়। 2026 সালের এপ্রিল পর্যন্ত মামলাটি স্থগিত করে আদালত। অপরাধী সুস্থ না হওয়া পর্যন্ত বিচার কাজ স্থগিত থাকবে। গেল 14 ডিসেম্বর দেশটির জনপ্রিয় বন্ডাই সৈকতে দুই বন্দুকধারীর হামলায় প্রাণ হারান অন্তত 15 জন। ইতালির টি-20 বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার জো বার্নস। একই সঙ্গে তাকে সরিয়ে নতুন অধিনায়ক হিসেবে ডার্বিশায়ারের অভিজ্ঞ ব্যাটার ওয়ান ম্যাটসেনকে নিয়োগ দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। বার্নসের নেতৃত্বেই প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছিল ইতালি। ভাই হারানোর শোক কাটিয়ে দলের জন্য নিজেকে নিবেদন করেছিলেন বার্নস। তবে ইতালিয়ান ক্রিকেট বোর্ড জানিয়েছে দলীয় স্থিতিশীলতা ও সমন্বয়ের স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়েছে তারা। এক্ষেত্রে চুক্তি ও দুই পক্ষের চাহিদা নিয়ে মতপার্থক্য মূল কারণ বলে ইঙ্গিত দিয়েছে বোর্ড। এই সিদ্ধান্তে হতাশ বার্নসের পাশে দাঁড়িয়েছেন দলের পারফরমেন্স প্রধান মার্কো মাস্ত্রোরোক্কো। এমন সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন তিনি। অন্যদিকে সব বিতর্কের মাঝেও জো বার্নসের অবদানকে ইতালিয়ান ক্রিকেট বোর্ড এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেছে। 20টি দল অংশ নেওয়ার কথা থাকলেও প্রথম রাউন্ডে খেলেছে 12টি দল। বাকি 8টি দলকে বিদ্রোহী হিসেবে বিবেচনা করে ব্যবস্থা নিচ্ছে বিসিবি। কিভাবে লিগের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সে ব্যাপারেও ধারণা দিয়েছেন সিসিডিএম চেয়ারম্যান আদনান দীপন। 8টা ক্লাবের মধ্যে বেশিরভাগই ক্লাব অনেক পুরনো ক্লাব, অনেক বছর ধরে ক্রিকেট খেলছে। সিসিডিএম চেয়ারম্যান হিসাবে, বোর্ড ডাইরেক্টর হিসাবে বা বোর্ড এই ডিসিশন নেওয়াটা খুব কঠিন, কিন্তু বাইলজের বাইরে যাওয়া বা প্লেট কন্ডিশনের বাইরে যাওয়ার আমাদের কোনো উপায় নেই। 12টা ক্লাবটা হলো, যেহেতু আমাদের 8টা ক্লাব রেলিগেটেড হয়ে গেছে, এটা বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে একটা হিস্ট্রি। সো 12টা ক্লাবের আমার ফরম্যাট কিছু চেঞ্জ হবে, খেলা কিছু কমবে, এগুলি আসলে সিসিডিএমের নিয়ম অনুযায়ী মিটিং করে পারমিশনটা নিয়ে 12টা ক্লাবের তারপর আমরা লিগ নেক্সট সানডে থেকে শুরু করছি। দেশের 55 ফেডারেশন এবং অ্যাসোসিয়েশনের দিকে সমভাবে মনোযোগ দেওয়া হয়নি বিগত সময়ে, যে কারণে নিজের মেয়াদকালে পদকজয়ী অ্যাথলেটিকদের থেকেও গণমানুষের খেলাকে বেশি গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন নতুন এই ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। প্রথমবার এনএসসিতে এসে 10-এর অধিক ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে সবার সমস্যা শুনে সমাধানের আশ্বাস দেন উপদেষ্টা। আমাদের যে বিভিন্ন ফেডারেশন আছে, এখানে যে অতীতে মনোযোগ দেওয়া হয়েছে সেখানে সব জায়গায় সমভাবে মনোযোগ দেওয়া হয় নাই। কিছু কিছু ফেডারেশন আপনার হয়তো একটু কম গুরুত্ব পেয়েছে, কারো কারো ক্ষেত্রে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে। একটা খেলা হয়তো আমাদের ইন্টারন্যাশনাল সাকসেস খুব কম, কিন্তু খেলাটা খুব জনপ্রিয়, সেটাকে আমাদের প্রমোট করতে হবে।
খেলাধুলার মধ্যে যদি আমি সবসময় এলিটিজম নিয়ে আসি তাহলে হবে না। বিকেএসপি একটা অসাধারণ প্রতিষ্ঠান, এখান থেকে বের হয়ে যাওয়া অনেক ট্যালেন্ট হারিয়ে যায়, তাদেরকে ধরে রাখা যায় নাকি, তাদের সাথে ক্লাবের ব্রিজ করা যায় নাকি, পার্বত্য জেলাগুলোর থেকে আমাদের অনেক প্রতিভাবান ছেলেমেয়েরা আসছে ফুটবল ক্রিকেট সহ বিভিন্ন খেলায়, সেখানে আপনার আরও বেশি অবকাঠামো নির্মাণ করা যায় নাকি সেটার চিন্তা করছি। শেষ করছি এখন চারদিক। এখন টিভি ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।